অভিব্যক্তি পড়ার সময় তোমরা দেখেছো যে পৃথিবীতে যে সমস্ত জৈব পদার্থগুলো রয়েছে সেই জৈব পদার্থগুলো প্রকৃতপক্ষে কতগুলো অজৈব পদার্থ থেকেই তৈরি হয়েছে, যেটা আমরা কেমোজেনি বা জীবনের জৈব রাসায়নিক তত্ত্বের মধ্যেই দেখেছিলাম যে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ উৎপন্ন হয় এবং এই জৈব পদার্থ থেকেই বিভিন্ন জীব তৈরি হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত জীব রয়েছে সেই সমস্ত জীবের প্রত্যেকের দেহে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক মৌল রয়েছে। এই রাসায়নিক মৌলগুলো প্রকৃতি থেকেই জীবের শরীরের মধ্যে আসে। তাহলে এই রাসায়নিক পদার্থগুলো কিন্তু কোনোটাই নতুন করে তৈরি হচ্ছে না, কিন্তু জীব তো প্রতিনিয়ত নতুন নতুন মানে সংখ্যায় আর কি বৃদ্ধি পাচ্ছে, মানে নতুন নতুন জীব জন্মাচ্ছে, জীবেদের বংশ বৃদ্ধি হচ্ছে, কিন্তু রাসায়নিক যে মৌলগুলো সেগুলোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, যা ছিল তাই রয়েছে। তাহলে এই অফুরন্ত ভাণ্ডার থেকে এরকম কি কখনো হতে পারে যে জীবের বংশবৃদ্ধির ফলে এই রাসায়নিক মৌলগুলো কোনো সময় শেষ হয়ে যাবে, এরকম কি ঘটনা ঘটতে পারে? সাধারণত ঘটছে না, কিন্তু ঘটবে না যে সেটাও কিন্তু কেউ বলতে পারে না। তা কেন ঘটছে না, এই না ঘটার কারণটা কি? অর্থাৎ যে রাসায়নিক মৌলগুলো পৃথিবীতে রয়েছে সেই রাসায়নিক মৌলগুলো কেন কোনোভাবেই কমে যাচ্ছে না, তার পরিমাণটা কেন স্থির থাকছে, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের জীব রয়েছে। আমরা আমাদের চারপাশে যে সমস্ত উদ্ভিদ ও প্রাণীগুলো দেখতে পাই সেগুলো ছাড়াও অসংখ্য রকমের জীব রয়েছে, এবং এই জীবের বিভিন্নতা থাকলেও প্রত্যেকটা জীবের দেহই কিন্তু আমাদের বায়ুমণ্ডল, জলমণ্ডল এবং অশ্বমণ্ডল বা শিলামণ্ডলের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো দিয়েই তৈরি হয়। এই যখন একটা জীব জন্মগ্রহণ করে তখন জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে কিন্তু তার মৃত্যুও সুনিশ্চিত হয়ে যায়, অর্থাৎ জন্মানোর পরেই মৃত্যু একদিন না একদিন হবেই। যখন কোনো একটা জীব মারা যায় তখন সেই জীবটার দেহ যে উপাদানগুলো নিয়ে তৈরি হয়েছিল সেই উপাদানগুলো কোথায় যায়? সেই উপাদানগুলো আবার এই পরিবেশের মধ্যেই ছড়িয়ে পড়ে। তারপর আবার যখন একটা নতুন জীব মানে জন্মগ্রহণ করে তখন বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে এই পরিবেশের উপাদানগুলোই কিন্তু আবার সেই জীবের শরীরে চলে আসে। অর্থাৎ সবসময়ই পরিবেশ থেকে কিছু মৌলিক উপাদান নিয়ে জীবের দেহ তৈরি হয়, তারপর আবার জীব মারা গেলে সেই উপাদানগুলো পুনরায় পরিবেশে ফিরে যায়। অর্থাৎ একটা চাকার মতন বা চক্রের মতো এই মৌলিক উপাদানগুলো পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে আবার পরিবেশের মধ্যে আবর্তিত হয় বা চক্রাকারে ঘুরতে থাকে। এই জিনিসটাকেই বলা হয় জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল। তাহলে জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলতে কি বোঝায়? জীবদেহ গঠনকারী মৌলগুলি যে বিশেষ চক্রাকার পদ্ধতিতে পরিবেশ থেকে জীবদেহে ও জীবদেহ থেকে পরিবেশে ফিরে এসে পরিবেশে মৌলগুলির সমতা বজায় রাখে তাকেই জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল বলে। তাহলে এই সংজ্ঞাটার মধ্যে দেখলে এখানে জৈব ভূ রাসায়নিক চক্র এই কতগুলো কথা রয়েছে। তো জৈব মানেই বুঝতে পারছো জীব সম্পর্কিত, ভূ বলতে এখানে পৃথিবী বা পৃথিবীর মূলত মাটি মানে শিলার মাটি, মানে এক্ষেত্রে যে কোনো ধরনের শিলা আর কি, শিলাকে বোঝানো হয়েছে। শিলারই একটা বিশেষ প্রকারভেদ মাটি, তো সামগ্রিকভাবে পুরো শিলাকে অর্থাৎ ভূপৃষ্ঠকে বোঝানো হয়েছে। রাসায়নিক মানে বুঝতে পারছো রসায়ন সংক্রান্ত। আর চক্র বলতে যে জিনিসটা
মানে থেমে যাচ্ছে না, একটা জায়গা থেকে শুরু হয়ে আবার বিভিন্ন ধাপে ধাপে আবার সেই জায়গাটাতেই ফিরে যখন যেহেতু আসছে, তাই এটাকে বলা হচ্ছে চক্র। তাহলে এটা জীব থেকে মাটি হয়ে জীব এবং মাটির মধ্যে একটা ঘটে চলা একটা রাসায়নিক চক্র, রাসায়নিক কতগুলো পদার্থ সেগুলো চক্রাকারে আবর্তিত হচ্ছে এই ঘটনাটাতে, এবং এটাকেই বলা হচ্ছে কি জৈব ভূরাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেল। সাধারণত এই জৈব ভূরাসায়নিক চক্রকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো গ্যাসীয় চক্র এবং আরেকটা পলল চক্র। গ্যাসীয় চক্র বলতে কি বোঝায়? বায়ুতে যে সমস্ত মৌলগুলি গ্যাসীয় অবস্থায় থাকে, যেমন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এবং পরিবেশে আবর্তিত হয়, তাকে বলা হচ্ছে কি গ্যাসীয় চক্র। অর্থাৎ বাতাসে যে সমস্ত মৌলগুলি গ্যাসীয় অবস্থায় রয়েছে, সেই মৌলগুলি যখন বায়ুমণ্ডল এবং জীবের মধ্যে আবর্তিত হয় চক্রাকারে, তখন সেই চক্রকে বলা হচ্ছে গ্যাসীয় চক্র বা গ্যাসিয়াস সাইকেল। 2 নম্বর হচ্ছে পলল চক্র। যে সমস্ত মৌলগুলি শিলামণ্ডলে দ্রবীভূত থাকে, যেমন সালফার, ফসফরাস ইত্যাদি, এবং খুব ধীরে ধীরে পরিবেশে আবর্তিত হয়, সেই চক্রকেই বলা হচ্ছে কি পলল চক্র বা সেডিমেন্টারি সাইকেল। অর্থাৎ এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে শিলার মধ্যে, শিলা মানে এক কথায় আমরা সাধারণভাবে যেটাকে আর কি পাথর বলে থাকি, কিন্তু সেটার আসল ভৌগোলিক নাম হচ্ছে শিলা। তো সেই শিলার মধ্যে যে সমস্ত মৌলগুলো দ্রবীভূত থাকে, সেগুলো খুব ধীরে ধীরে আবার পরিবেশে ফিরে যায়, মানে বায়ুমণ্ডলে ফিরে যায়, আবার বায়ুমণ্ডল থেকে আবার ওই শিলার মধ্যে আসে। এই যে চক্রাকার আবর্তন, সেটাকেই বলা হচ্ছে পলল চক্র বা সেডিমেন্টারি সাইকেল। এখন তোমাদের সিলেবাসে এই গ্যাসীয় চক্রের মধ্যে একটা নির্দিষ্ট ধরনের গ্যাসীয় চক্র তোমাদের আছে, সেটা হলো নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন বলে যে মৌলটা রয়েছে, সেই মৌলটা বায়ুমণ্ডলে প্রায় 77.17% গ্যাসীয় অবস্থায় রয়েছে। অর্থাৎ বায়ুমণ্ডলে গ্যাসীয় নাইট্রোজেনের পরিমাণ প্রায় 77.17%। কিন্তু এই এতটা নাইট্রোজেন থাকলেও কিন্তু উদ্ভিদ বা প্রাণী কেউই কোনোভাবেই বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। অথচ এই নাইট্রোজেন কিন্তু জীবের পুষ্টি সাধনের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। জীবের যে কোষ, সেই কোষের ভেতরে যে প্রোটোপ্লাজম রয়েছে, সেই প্রোটোপ্লাজমের একটা প্রধান উপাদান হলো নাইট্রোজেন, এবং সমগ্র জীবদেহ তৈরি করতে গেলে যে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন ধরনের উপক্ষার, ক্লোরোফিল ইত্যাদি বিভিন্ন জৈব পদার্থ তৈরি কিন্তু হয়েছে নাইট্রোজেন দিয়ে। তাহলে এই নাইট্রোজেনগুলো জীবদেহের মধ্যে আসছে কিভাবে? যদিও জীবেরা কিন্তু নাইট্রোজেন সরাসরি, মানে উদ্ভিদ এবং প্রাণীরা সরাসরি পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, তবুও এগুলো জীবদেহের মধ্যে কিভাবে আসছে, এবং নাইট্রোজেনটা আবার পরিবেশেই, মানে বায়ুমণ্ডলেও রয়েছে, আবার জীবদেহের মধ্যেও রয়েছে। তাহলে এই সাম্যাবস্থা কিভাবে বজায় থাকছে? যে পদ্ধতিতে বজায় থাকছে সেটাই হলো এই নাইট্রোজেন চক্র। তাহলে নাইট্রোজেন চক্র বলতে কি বোঝায়? যে চক্রাকার গ্যাসীয় জৈব রাসায়নিক চক্রের মাধ্যমে বায়ুর মুক্ত নাইট্রোজেন মাটিতে ও জীবদেহে আবদ্ধ হয়, এবং জীবদেহ ও মাটির নাইট্রোজেন বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন গ্যাস রূপে পুনরায় বায়ুতে ফিরে যায় ও বায়ুতে নাইট্রোজেনের যোগান ও সমতা বজায় রাখে, তাকেই নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল বলে। তাহলে এই নাইট্রোজেন চক্রের মধ্যে দেখলাম যে নাইট্রোজেন চক্রে কি হচ্ছে না, এখানে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্যাসটা মাটিতে এবং জীবদেহের মধ্যে আসছে, তারপর আবার জীবদেহ এবং মাটি থেকে সেটা আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে, এবং এই ঘটনাটাই মানে চক্রাকারে ঘটে চলেছে নাইট্রোজেন চক্রের মধ্যে। তাই সমগ্র যে নাইট্রোজেন চক্রটা রয়েছে, সেই নাইট্রোজেন চক্র কতগুলো প্রধান পর্যায়ে সম্পন্ন হয়,
চারটি পর্যায়ে প্রধানত সম্পন্ন হয়। সেই পর্যায়গুলো কি কি? 1 নম্বর হলো নাইট্রোজেন স্থিতিকরণ বা আবদ্ধকরণ, 2 নম্বর মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ, 3 নম্বর জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ এবং 5 নম্বর নাইট্রোজেনের মুক্তি, 4 নম্বর নাইট্রোজেনের মুক্তি। তাহলে এই 4টি পর্যায়ে নাইট্রোজেন চক্রটি সম্পন্ন হয়। এখন প্রথম যে পর্যায়টার কথা আমি বলবো সেই পর্যায়টা হলো নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কি বোঝায়? বায়ুমণ্ডলের নাইট্রোজেন কয়েকটি পদ্ধতিতে নাইট্রোজেন ঘটিত যৌগরূপে আবদ্ধ হয়। এই পদ্ধতিগুলিকে একত্রে নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন বলে। অর্থাৎ বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাসটা রয়েছে সেই নাইট্রোজেন গ্যাসটা বিভিন্ন পদ্ধতিতে কি হয়, নাইট্রোজেন ঘটিত যৌগ হিসেবে আবদ্ধ হয়। নাইট্রোজেন ঘটিত যৌগ হিসেবে আবদ্ধ হয় মানে কি? মানে সাধারণত বায়ুমণ্ডলে ওটা মৌলিক নাইট্রোজেন হিসেবে থাকে, মৌলিক নাইট্রোজেন গ্যাস হিসেবে থাকে, অর্থাৎ মৌল হিসেবে থাকে। তারপর মাটিতে যখন সেটা আবদ্ধ হচ্ছে, মানে আবদ্ধ হওয়ার কথাটার মানে হলো আটকে যাওয়া। তা মাটিতে যখন আবদ্ধ হচ্ছে বা আটকে যাচ্ছে, কিভাবে আবদ্ধ হচ্ছে বা আটকে যাচ্ছে না, মৌলগুলো কতগুলো যৌগ হিসেবে, মানে নাইট্রোজেন ঘটিত যৌগ মানে কি, মানে নাইট্রোজেন দিয়ে তৈরি যে যৌগ সেগুলোকেই বলা হচ্ছে নাইট্রোজেন ঘটিত যৌগ। এই নাইট্রোজেন ঘটিত যৌগ হিসেবে সেটা মাটিতে আটকে যাচ্ছে বা মাটিতে আবদ্ধ হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন স্থিতিকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন। এবার এই যে নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন ফিক্সেশনের যে ঘটনাটা, সেটা আবার বিভিন্ন রকমভাবে হতে পারে। কি কি রকমভাবে হতে পারে? 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ, 2 নম্বর জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ এবং 3 নম্বর শিল্পজাত নাইট্রোজেন আবদ্ধকরণ। তো প্রথম আমি যেটা বলবো সেটা হলো প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ। সাধারণ যে তাপমাত্রা এবং চাপ বায়ুমণ্ডলে থাকে সেই তাপমাত্রা এবং চাপে কিন্তু নাইট্রোজেন কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না। যখন আকাশে বিদ্যুৎক্ষরণ হয় অর্থাৎ বজ্রপাত হয়, তখন যে উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়, সেই উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের দ্বারা জারিত হয়, অর্থাৎ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। নাইট্রোজেন ডাই অক্সাইড আবার বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, এই 2 ধরনের অ্যাসিড উৎপন্ন করে। এই 2 রকমের অ্যাসিড মাটিতে উপস্থিত বিভিন্ন ধরনের খনিজ লবণ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদির লবণের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট জাতীয় যৌগ যেমন পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, এই ধরনের নাইট্রেট জাতীয় যৌগ উৎপন্ন করে। তোমাদের এখানে বিক্রিয়াগুলো দেখানো হচ্ছে, বিক্রিয়াগুলো একটু দেখে নাও। কিভাবে বিদ্যুৎক্ষরণের সময় নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করেছে সেটা তো তোমরা দেখলেই। তারপরে দেখো এখানে কিভাবে ওই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে, এবং তারপর কিভাবে নাইট্রাস অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম মাটিতে উপস্থিত যে ক্যালসিয়াম কার্বনেট, সেই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে সেটা দেখে নাও একটুখানি বিক্রিয়াগুলো। এছাড়া কি হয়, ওই একই সময়ে বায়ুর সামান্য কিছু নাইট্রোজেন কি করে না, হাইড্রোজেনের সঙ্গে, মানে ওই অতিরিক্ত তাপমাত্রাতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে কিছুটা পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন করে। এই অ্যামোনিয়া আবার বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে মাটিতে আসে। তারপর
অ্যামোনিয়া মাটির কয়েকটি ব্যাকটেরিয়ার সাহায্যে জারিত হয়ে কি করে, নাইট্রেট লবণ উৎপন্ন করে। সেটার বিক্রিয়াটাও এখানে দেখানো রয়েছে, দেখে নাও একটুখানি কিভাবে অ্যামোনিয়া থেকে এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি হওয়া দেখাচ্ছে। অ্যামোনিয়ার সঙ্গে জল বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করছে। এই অ্যামোনিয়াম যৌগটাই পরবর্তীকালে কিছু কিছু ব্যাকটেরিয়ার সাহায্যে জারিত হয়ে নাইট্রেট লবণ উৎপন্ন করে। এরপর হলো জীবজ নাইট্রোজেন স্থিতিকরণ বা অর্গানিক নাইট্রোজেন ফিক্সেশন। এখানে কি হয় না, বিভিন্ন প্রোক্যারিওটিক জীব, যেমন প্রধানত বিভিন্ন ব্যাকটেরিয়া এবং কিছু সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, এরা তাদের দেহকোষে উপস্থিত বিশেষ এক ধরনের উৎসেচক যার নাম হলো নাইট্রোজিনেজ, এর সাহায্যে বায়ুর গ্যাসীয় নাইট্রোজেনকে গ্রহণ করে এবং তারপর সেটাকে অ্যামোনিয়াম এবং নাইট্রেট লবণে পরিণত করে নাইট্রোজেন যৌগের পরিমাণ বৃদ্ধি করে। এই যে নাইট্রোজেন স্থিতিকরণ, মানে অণুজীবের সাহায্যে নাইট্রোজেন স্থিতিকরণ, এটা আবার বিভিন্ন রকম অণুজীব দ্বারা বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। যেমন ধরো প্রথম যেটা বলবো সেটা হলো স্বাধীনজীবী অণুজীব দ্বারা। স্বাধীনজীবী অণুজীব বলতে কি বোঝায়, বা ফ্রি লিভিং মাইক্রোব বলতে কি বোঝায়, যে সমস্ত অণুজীব বা যে সমস্ত মাইক্রোবরা অন্য কোনো জীবের শরীরে ভেতর ঢুকে থেকে মানে তার ওপর নির্ভর করে বেঁচে থাকে না, স্বাধীনভাবেই বেঁচে থাকতে পারে, মানে পুষ্টি সম্পন্ন করতে পারে, তাদেরকেই স্বাধীনজীবী অণুজীব বলা হয় বা ফ্রি লিভিং মাইক্রোব বলা হয়। তো স্বাধীনজীবী অণুজীবের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হলো স্বাধীনজীবী নীলাভ সবুজ শৈবাল বা ফ্রি লিভিং সায়ানোব্যাকটেরিয়া। স্বাধীনজীবী নীলাভ সবুজ শৈবালের মধ্যে যেমন অ্যানাবিনা, অসিলেটোরিয়া, নস্টক প্রভৃতি সায়ানোব্যাকটেরিয়া, প্রভৃতি সায়ানোব্যাকটেরিয়াতে একটা বিশেষ ধরনের কোষ থাকে, যে কোষটাকে বলা হচ্ছে হেটারোসিস্ট। এই হেটারোসিস্ট কোষের সাহায্যে কি করে, এরা বায়ুর নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে, অর্থাৎ আটকাতে পারে এবং নাইট্রেট লবণ পরিণত করে। নাইট্রেট লবণে পরিণত করা মানেই কিন্তু নাইট্রোজেনকে আবদ্ধ করা বা নাইট্রোজেনকে সংবন্ধন করা। তো এইরকমভাবে কিন্তু স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়ারা নাইট্রোজেন সংবন্ধকরণ বা নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন ফিক্সেশনের ঘটনাটা ঘটায়। তারপর স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বা ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টর, ডার্কসিয়া, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া সরাসরি বায়ুর নাইট্রোজেন গ্যাস গ্রহণ করে এবং নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ বা নাইট্রেট উৎপন্ন করে মাটিতে যুক্ত করে। এই রকমভাবে স্বাধীনজীবী অণুজীবরা নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায় বা নাইট্রোজেন ফিক্সেশন ঘটায়। তারপরে মিথজীবী এবার হচ্ছে মিথজীবী অণুজীবের দ্বারা। মিথজীবী অণুজীব বলতে কি বোঝায়, মিথজীবী বা সিম্বায়ন্ট বলতে বোঝায় যে সমস্ত অণুজীব অন্য কোনো জীবের শরীরে বসবাস করে সেই জীবকেও কোনোভাবে উপকার করে এবং নিজেও উপকৃত হয়, অর্থাৎ উভয়ের দ্বারা উপকৃত হয়, সেই ধরনের জীবকেই বলা হচ্ছে কি মিথজীব বা সিম্বায়ন্ট। এবং এই ধরনের অণুজীবদেরকে কি মিথজীবী অণুজীব বা সিম্বায়োটিক মাইক্রোব বলা হচ্ছে। তো সিম্বায়োটিক মাইক্রোবদের মধ্যে আবার প্রথমে যেটা বলবো সেটা হলো মিথজীবী সায়ানোব্যাকটেরিয়া বা মিথজীবী নীলাভ সবুজ শৈবাল। যেমন বেশ কিছু নীলাভ সবুজ শৈবাল রয়েছে যাদের মধ্যে অ্যানাবিনা খুবই গুরুত্বপূর্ণ। সেই অ্যানাবিনা কি করে, অ্যানাবিনা নামক একটা নীলাভ সবুজ শৈবাল অ্যাজোলা বলে এক বিশেষ ধরনের জলজ ফার্নের পত্রগহ্বরে এবং সাইকাস নামক ব্যক্তবীজী উদ্ভিদের মূলে থাকে। শুধু তাই নয়, অ্যান্থোসেরাস নামক এক ব্রায়োফাইটার মূলেও মিথজীবী হিসেবে বসবাস করে এবং মিথজীবী হিসেবে বসবাস করে বায়ু থেকে নাইট্রোজেনকে আবদ্ধ করে এবং সেই নাইট্রোজেন ওই উদ্ভিদটাকে দেয় এবং তার বিনিময়ে উদ্ভিদের থেকে কিছুটা পরিমাণ খাদ্য তারা গ্রহণ করে। এই রকমভাবে কিন্তু নীলাভ সবুজ অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবালটা
মিথজীবী সম্পর্কের মাধ্যমে নাইট্রোজেন আবদ্ধকরণ করে। এছাড়া আরও কিছু নীলাবসবুজ শৈবালও কিন্তু লাইকেনের সঙ্গেও, মানে লাইকেন নামক যে মিথজীবী সম্পর্কটা রয়েছে বা সিম্বায়োটিক রিলেশনশিপটা রয়েছে ছত্রাকের সাথে, সেই লাইকেনের সাথেও কিন্তু মিথজীবী সম্পর্ক স্থাপন করে থাকে। তো এই হলো মিথজীবীয় নীলাবসবুজ শৈবাল। এবার মিথজীবীয় ব্যাকটেরিয়ার সাহায্যে কিভাবে নাইট্রোজেন সংবন্ধকরণ ঘটে। মিথজীবী ব্যাকটেরিয়া যারা রয়েছে তাদের মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়াই মুসুর, ছোলা, মটর, শিম প্রভৃতি শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে। এই শিম্বগোত্রীয় উদ্ভিদ বা শিম্বগোত্রীয় উদ্ভিদ হচ্ছে একটা বিশেষ ধরনের উদ্ভিদের গোষ্ঠী, যেটাকে বিজ্ঞানের পরিভাষায় লেগুমিনোসি বলা হয়, মানে লেগিউম জাতীয় উদ্ভিদ, বাংলায় শিম্বগোত্রীয় বলা হয়। এই শিম্বগোত্রীয় উদ্ভিদ বা লেগুমিনোসি উদ্ভিদদের মূলের মধ্যে একটা বিশেষ ধরনের গোলাকার গঠন তৈরি হয়, যেটাকে মূলের অর্বুদ বা নডিউলস বলা হয়। এই মূলের অর্বুদে কিন্তু বেশ কিছু রকমের সিম্বায়োটিক ব্যাকটেরিয়া বা মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করে। তাদের মধ্যে রাইজোবিয়াম এবং ব্র্যাডিরাইজোবিয়াম হলো উল্লেখযোগ্য। এই ব্যাকটেরিয়াগুলি নাইট্রোজিনেজ নামক উৎসেচকের সাহায্যে বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস শোষণ করে এবং তার কিছুটা আশ্রয়দাতা উদ্ভিদকে সরবরাহ করে ও বাকি নিজের দেহে সঞ্চয় করে রাখে। এই উদ্ভিদটা তারপর নাইট্রোজেন গ্যাসটাকে শোষণ করে প্রথমে অ্যামোনিয়া উৎপন্ন করে, তারপর সেই অ্যামোনিয়াটা অ্যামিনো অ্যাসিডে পরিণত করে দেয় এবং নিজেদের বিভিন্ন প্রোটিন উৎপাদনে সাহায্য করে। এই যে ব্যাকটেরিয়াগুলো যখন এই মানে রাইজোবিয়াম নামক যে এই মিথজীবী ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলো যখন এই লেগুমিনোসি উদ্ভিদগুলোর বা শিম্বগোত্রী উদ্ভিদগুলোর মূলের অর্বুদে আসে, তখন তাদের উপস্থিতিতে এই উদ্ভিদগুলোর মূলের অর্বুদে এক বিশেষ ধরনের লাল রঙের রঞ্জকের সৃষ্টি হয়, যাকে লেগ হিমোগ্লোবিন বলা হয়। এই হিমোগ্লোবিনটা আমাদের যে লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন পাওয়া যায় তার সঙ্গেই আকার, আকৃতি বা গঠনের দিক থেকে অনেকটাই একই রকমের এবং এর রঙও কিন্তু লাল। এই লেগ হিমোগ্লোবিনটা কি করে, লেগ হিমোগ্লোবিন অক্সিজেন গ্যাস শোষণ করে সেটাকে ব্যাকটেরিয়াকে সরবরাহ করে এবং ব্যাকটেরিয়াকে অক্সিজেন গ্যাসটা সরবরাহ করে দেওয়ার মাধ্যমে সামগ্রিকভাবে এই ভেতরে মানে রুট নডিউলসটার ভিতরে বা মূলের অর্বুদের ভিতরে একটা অক্সিজেনবিহীন পরিবেশ তৈরি করে। এই অক্সিজেনবিহীন পরিবেশেই কিন্তু ওই নাইট্রোজেনেজ উৎসেচকটা সক্রিয় হয় এবং নাইট্রোজেনেজ উৎসেচকটা সক্রিয় হওয়ার ফলেই নাইট্রোজেন আবদ্ধকরণের যে পদ্ধতিটা, সেই আবদ্ধকরণের পদ্ধতিটা ঘটে। এখানে তোমাদের নাইট্রোজেন আবদ্ধকরণের মানে এই ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রোজেন আবদ্ধকরণের একটা রাসায়নিক বিক্রিয়া দেখানো হয়েছে, দেখে নাও। এখানে নাইট্রোজেনের সঙ্গে দেখো, মৌলিক নাইট্রোজেনের সঙ্গে 8টি ইলেকট্রন ও 8টি প্রোটন যুক্ত হচ্ছে এবং তার সঙ্গে প্রায় 16 অণু এটিপি সেটাতে ব্যবহৃত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে নাইট্রোজেনের উৎসেচকের প্রভাবে। অর্থাৎ বুঝতেই পারছো 16 অণু এটিপি ব্যবহার হচ্ছে, মানে এটা কিন্তু যথেষ্ট এনার্জি কনজিউমিং একটা প্রসেস, অর্থাৎ শক্তি নির্ভর পদ্ধতি। এই বিক্রিয়াটারই যে পর্যায়ক্রমিক যে ধাপগুলো, সেই পর্যায়ক্রমিক ধাপগুলোও এখানে তোমাদের দেখালাম। প্রথমে মৌলিক নাইট্রোজেন থেকে ডাইঅ্যামাইড তৈরি হয়, ডাইঅ্যামাইড থেকে হাইড্রাজিন তৈরি হয়, তারপর হাইড্রাজিন থেকে অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়ার কিছুটা অংশ উদ্ভিদ নেয় আর বাকিটা অংশ জীবটা ওই ব্যাকটেরিয়াটার মধ্যে থাকে এবং উদ্ভিদ এবং ব্যাকটেরিয়াটার মৃত্যুর পরে ওই নাইট্রোজেন ঘটিত যৌগ মাটিতে মিশে যায়। এই কারণেই কিন্তু মানে যারা মানে চাষিদেরকে বলা হয় যে তারা যেন মানে চাষিদেরকে আর কি
অল্টারনেট ফার্মিং, অর্থাৎ প্রতি বছর বিভিন্ন ধরনের একই জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানোর প্রসঙ্গে পরামর্শ দেওয়া হয় এবং এই বিভিন্ন ধরনের ফসল ফলানোর অন্তর্বর্তী সময়ে বা মাঝের সময়ে এই শিম্বগোত্রীয় উদ্ভিদদেরকে চাষ করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবং অনেক চাষিরা নিজে থেকেই এই সম্পর্কে কিন্তু তারা যথেষ্ট বেশি ওয়াকিবহল এবং তার ফলে তারা কিন্তু একটা জমিতে একটা নির্দিষ্ট ফসল চাষ করে নেওয়ার পর এই লেগুমিনোসি জাতীয় বা শিম্বগোত্রীয় উদ্ভিদের চাষ করে নেয়, তারপরে আবার নতুন কোনো ফসল সেখানে ফলায়। তো এবার 3 নম্বর যে নাইট্রোজেন আবদ্ধকরণের পদ্ধতিটা বলবো সেটা হলো শিল্পজাত নাইট্রোজেন আবদ্ধকরণ। বিভিন্ন কলকারখানায় কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ সার তৈরি করা হয়, এই সার আবার মাটিতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন হ্যাবারবস পদ্ধতিতে, হ্যাবারবস হচ্ছে একটা খুব উল্লেখযোগ্য পদ্ধতি রসায়নাগারে, মানে সার তৈরির ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে কি করা হয়? এই পদ্ধতিতে প্রায় 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 35 থেকে 100 মেগাপাস্কাল চাপে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে যুক্ত করা হয়, যুক্ত করে অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই অ্যামোনিয়া এবং অন্যান্য বিভিন্ন নাইট্রোজেনযুক্ত সার প্রয়োগের ফলেও কি হয়? মাটিতে নাইট্রোজেনের আবদ্ধকরণ বা নাইট্রোজেনের ফিক্সেশন হয়। তাহলে এই 3টে পদ্ধতিতে মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটছে। এরপর যে পর্যায়টা রয়েছে সেই পর্যায়টা কি বলা হচ্ছে? সেই পর্যায়টাতে কি হচ্ছে? সেই পর্যায়টাতে মাটির নাইট্রোজেনের জীবদেহে প্রবেশ ঘটে। মাটিতে যে নাইট্রোজেনটা আবদ্ধ হলো বা সংবন্ধন হলো নাইট্রোজেনের, সেই নাইট্রোজেনটা উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন ঘটিত লবণ হিসেবে গ্রহণ করে এবং নিজেদের নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। এই নাইট্রোজেন আবার উদ্ভিজ্জ প্রোটিন রূপে অবস্থান করে। তারপর প্রাণী খাদ্যের মাধ্যমে তা গ্রহণ করলে প্রাণীদেহে প্রবেশ করে এবং প্রাণীদেহের প্রাণীজ প্রোটিন রূপে অবস্থান করে। অর্থাৎ এইভাবে সমগ্র জীবের বায়োমাসে বা জীব ভরে নাইট্রোজেন যৌগের সঞ্চয় ঘটে। এই ঘটনাকেই নাইট্রোজেন আত্তীকরণ বা নাইট্রোজেন অ্যাসিমিলেশন বলে। তো নাইট্রোজেন অ্যাসিমিলেশনের মধ্যে আমরা দেখতে পেলাম জীব ভর বা বায়োমাস বলে একটা কথা আমি বললাম। জীব ভর বা বায়োমাস বলতে কি বোঝায়? জীব ভর বা বায়োমাস বলতে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে কোনো একটি নির্দিষ্ট সময়ে উপস্থিত সমগ্র জীবের সমষ্টিকেই, মানে বিভিন্ন রকমের জীবের যে সমষ্টি, তাকেই ওই নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট অঞ্চলের জীব ভর বা বায়োমাস বলা হয়। এর পরের যে পর্যায়টা রয়েছে সেই পর্যায়টাতে কি হচ্ছে? সেই পর্যায়টাতে জীবদেহ থেকে নাইট্রোজেন মাটিতে প্রবেশ করছে, অর্থাৎ জীবদেহ থেকে নাইট্রোজেনের মাটিতে পুনঃপ্রবেশ। জীবদেহ থেকে মাটিতে নাইট্রোজেন পুনঃপ্রবেশের যে ঘটনাটা সেটা প্রধানত 2টো পদ্ধতিতে ঘটে। প্রথম পদ্ধতিটা কি? প্রথম পদ্ধতি হলো অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন বলতে কি বোঝায়? উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ অথবা প্রাণীর নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলি কতগুলি ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সাহায্যে যে প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বা মিনারেলাইজেশন বলে। অর্থাৎ এই পদ্ধতিতে কি হচ্ছে? উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তাদের যে মৃতদেহ, সেই দেহাবশেষ মাটিতে এসে পড়ছে এবং সেই মৃত দেহাবশেষগুলো মাটিতে বসবাসকারী কতগুলো ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সাহায্যে বিশ্লিষ্ট হয়ে অ্যামোনিয়া যৌগ উৎপন্ন করছে। এই পদ্ধতিটাই হলো অ্যামোনিফিকেশন। যে ব্যাকটেরিয়াগুলো এই অ্যামোনিফিকেশনে সাহায্য করে তাদের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। যেমন ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস, এরা হলো বিভিন্ন ধরনের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। পরের যে অংশটা সেটা হলো নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন বলতে কি বোঝায়? যে পদ্ধতিতে মাটিতে উপস্থিত অ্যামোনিয়া
বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট যৌগে রূপান্তরিত হয় তাকেই নাইট্রিফিকেশন পদ্ধতি বলা হয়। নাইট্রিফিকেশন পদ্ধতিতে তাহলে কি হচ্ছে? নাইট্রিফিকেশন পদ্ধতিতে মাটিতে যে অ্যামোনিয়াম যৌগটা রয়েছে সেই অ্যামোনিয়াম যৌগটা প্রথমে নাইট্রাইট যৌগে পরিণত হচ্ছে, তারপরে নাইট্রেট যৌগে পরিণত হচ্ছে, এবং যে ব্যাকটেরিয়াগুলো এই নাইট্রিফিকেশন পদ্ধতিটা ঘটাচ্ছে তাদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। যেমন নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, নাইট্রোসিস্ট ইত্যাদি এরা হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এবং এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো কিন্তু আসলে কেমো অটোট্রপ প্রজাতির হয়। অর্থাৎ কেমো অটোট্রপ মানে এর আগেও বলেছি যে কেমো অটোট্রপ বলতে মানে এরা বাংলায় এদেরকে রাসায়নিক স্বভোজী বলা হয়। অর্থাৎ এরা এদের খাদ্য উৎপাদন করার জন্য সূর্যের ফোটন কণার উপর নির্ভরশীল না থেকে অন্যান্য রাসায়নিক পদার্থের উপর নির্ভরশীল থাকে এবং তার থেকেই বিভিন্ন ধরনের খাদ্য উৎপন্ন করে। তো এই যে নাইট্রিফিকেশনের পদ্ধতিটা রয়েছে সেই নাইট্রিফিকেশনের পদ্ধতিতে যে রাসায়নিক বিক্রিয়াটা হয় সেই রাসায়নিক বিক্রিয়াটা এখানে আমি তোমাদের দেখাচ্ছি। যেমন অ্যামোনিয়ার সঙ্গে দেখো অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার উপস্থিতিতে প্রথমে নাইট্রাইট যৌগ উৎপন্ন করছে এবং তার সঙ্গে জল ও শক্তি উৎপন্ন হচ্ছে, এবং তারপর নাইট্রাইট আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোব্যাক্টারের উপস্থিতিতে নাইট্রেট যৌগ এবং তার সঙ্গে শক্তি উৎপন্ন করছে। এর পরের যে পর্যায়টা নাইট্রোজেন চক্রের যে পর্যায়টা সেটা হলো অন্তিম পর্যায় অর্থাৎ চতুর্থ পর্যায়, এবং চতুর্থ পর্যায়টাকে কি বলা হচ্ছে? নাইট্রোজেনের মুক্তি বা ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় মাটির নাইট্রেট বা নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে ব্যাকটেরিয়ার ক্রিয়ায় নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায় তাকে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মুক্তি বা নাইট্রোজেন মোচন বলে। এই পদ্ধতিতে তার মানে কি হচ্ছে? এই পদ্ধতিতে এই যে মাটিতে যে নাইট্রেট লবণটা রয়েছে সেই নাইট্রেট লবণটা আবার বিজারিত হয়ে নাইট্রোজেন গ্যাসে পরিণত হচ্ছে এবং সেটা আবার বায়ুমণ্ডলে ফিরে যাচ্ছে। এবং যে ব্যাকটেরিয়াগুলো এই পদ্ধতিটাতে সাহায্য করছে তাদেরকে বলা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। যেমন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, তারপরে থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, এগুলো হলো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। এবার ডিনাইট্রিফিকেশনের পদ্ধতির যে রাসায়নিক বিক্রিয়া সেই রাসায়নিক বিক্রিয়াটা এখানে দেখানো রয়েছে। দেখো যে প্রথমে নাইট্রেট লবণ থেকে সেটা বিজারিত হয়ে নাইট্রাইট এবং তারপর সেখান থেকে হাইপোনাইট্রাইট এবং হাইপোনাইট্রাইট থেকে নাইট্রোজেন অথবা নাইট্রিক অক্সাইড যে কোনো ধরনের কিন্তু গ্যাস উৎপন্ন করতে পারে। এটা নাইট্রোজেন এবং মৌলিক নাইট্রোজেন এবং নাইট্রাস অক্সাইড এর যে কোনো ধরনের কিন্তু গ্যাস উৎপন্ন করতে পারে। তাহলে এই রকমভাবে নাইট্রোজেন চক্র কিন্তু এই 4টি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। নাইট্রোজেন চক্রের গুরুত্ব কি? নাইট্রোজেন চক্রের ফলে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ কিন্তু অন্যান্য মৌলের মতোই আমাদের যে পৃথিবী তাতে কিন্তু এর পরিমাণ নির্দিষ্ট, কোনোভাবেই নতুন নতুন করে নাইট্রোজেন তৈরি হচ্ছে না। তো এই যে নির্দিষ্ট যে নাইট্রোজেনটা রয়েছে সেই নাইট্রোজেনটা যদি কোনোভাবে জীবের দ্বারাই হোক বা অন্য যে কোনো পদ্ধতিতেই হোক যদি সেটার বিনাশ ঘটে তাহলে কি হবে? তাহলে একটা সময় এরকম হতো যে নাইট্রোজেনের পরিমাণটা একেবারে কমে যেত, কিন্তু সেটা কিন্তু সম্ভব হচ্ছে না, মানে সেরকম দুরবস্থা তৈরি হচ্ছে না যেহেতু এই নাইট্রোজেন চক্র রয়েছে, যার ফলে কি হচ্ছে? বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন জীবদেহের মধ্যে আসছে বা মাটিতে আসছে, তারপর আবার জীবদেহ থেকে কিংবা মাটি থেকে বায়ুমণ্ডলের মধ্যে ফিরে যাচ্ছে।
যাচ্ছে, অর্থাৎ যেখান থেকে একবার ব্যবহার হচ্ছে, ব্যবহার হওয়ার পর আবার কিন্তু সেই জায়গাতেই পাঠিয়ে দেওয়া হচ্ছে বা রেখে দেওয়া হচ্ছে, তার জন্যই কিন্তু এই নাইট্রোজেনের ভারসাম্যটা প্রকৃতিতে বজায় থাকছে। এবার 2 নম্বর, জীবদেহের কোষ, কলা, অঙ্গ প্রভৃতি গঠনের জন্য প্রোটিনের প্রয়োজন, এবং প্রোটিনের প্রধান যে গঠনগত উপাদান, সেই প্রধান গঠনগত উপাদান হলো অ্যামাইনো অ্যাসিড। আবার এই অ্যামাইনো অ্যাসিডের একটি অন্যতম প্রধান মৌল হলো এই নাইট্রোজেন। তাহলে যদি নাইট্রোজেন চক্র সম্পন্ন না হতো, তাহলে কিন্তু কোনোভাবেই নাইট্রোজেন জীবদেহের মধ্যে আসতে পারতো না, বা আসতে একটা সময় ধরো জীবদেহে চলে আসলেও তারপর যদি সেই জীবদেহ থেকে আবার সেটা পরিবেশে মানে বায়ুমণ্ডলে ফেরত না যেত, তাহলে কোনোভাবেই পুনরায় সেটা ব্যবহারের উপযোগী হতো না। অর্থাৎ নাইট্রোজেন চক্রের মাধ্যমেই কিন্তু কোষ গঠনের জন্য বা কোষের অভ্যন্তরে প্রোটিন গঠনের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন জীবদেহে সরবরাহিত হয় এই নাইট্রোজেন চক্রের মাধ্যমেই। তাহলে দেখতে পেলে যে নাইট্রোজেন চক্রের বিভিন্ন অংশগুলো কি কি, বিভিন্ন পর্যায়গুলো কি কি সেগুলো দেখতে পেলে, এবং নাইট্রোজেনের গুরুত্ব কি সেটাও দেখলে। এর পরের দিন আমরা নাইট্রোজেন চক্র কিভাবে মানুষ প্রভাবিত করে সেটা সম্পর্কে দেখব। তো যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো কমেন্ট সেকশনে। আমি পরের দিন যখন ভিডিওটা আপলোড করব সেই ভিডিওর শেষে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।